শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশি ঋণের রেকর্ড, দেশের দেনা এখন $112 বিলিয়ন। 3 মাসে ঋণ বেড়েছে 7 বিলিয়ন। আফগান বিশ্ববিদ্যালয়ে ইরানি ও নারীদের লেখা বই পড়ানোয় নিষেধাজ্ঞা। সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার, বিশেষ বিবেচনায় কারামুক্ত হয়ে করতেন অস্ত্র ব্যবসা। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম, নাভিশ্বাস মধ্যবিত্তের। জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের ভেটো। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের বৈদেশিক ঋণ নেওয়ার পরিমাণ ক্রমেই বাড়ছে। সর্বশেষ চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বিদেশি ঋণ বেড়েছে প্রায় 7 বিলিয়ন বা $700 কোটি। এই ঋণের সবটাই বেড়েছে সরকারি খাতে। বেসরকারি খাতে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধের পরিমাণ ছিল বেশি, ফলে বেসরকারি খাতে ঋণের স্থিতি সামান্য কমেছে। সব মিলে গত জুন শেষে বিদেশি ঋণের স্থিতি বেড়ে $112 বিলিয়ন ছাড়িয়েছে, যা ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। এই ঋণের প্রায় $81 বিলিয়ন বেড়েছে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে $11,215 কোটি 60 লাখ বা $112.15 বিলিয়ন। 6 মাসের ব্যবধানে বিদেশি ঋণ বেড়েছে $8.04 বিলিয়ন। প্রাপ্ত তথ্যানুযায়ী গত জুন শেষে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় $92.37 বিলিয়ন। আফগানিস্তানি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শরিয়া বিরোধী ও তালেবান নীতির পরিপন্থী বলে চিহ্নিত করা ওই তালিকার মোট বইয়ের সংখ্যা 680টি। এর মধ্যে নারীদের লেখা প্রায় 140টি বই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আরও 18টি বিষয় আর পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিষিদ্ধ 18টি বিষয়ের মধ্যে 6টি নারীদের নিয়ে, যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেন্স সোসিওলজি। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয় শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 2002 সালে বুয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দী থেকে বিশেষ বিবেচনায় মুক্তি পাওয়ার পর মুশফিক উদ্দিন টগর অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন। পরে র্যাব তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। র্যাব জানায়, সাজা খাটা অবস্থায় বিশেষ বিবেচনায় 2020 সালের 20 আগস্ট তিনি মুক্তি পান। মুক্তির পর তার বিরুদ্ধে মুগদা থানায় একটা মাদক মামলার তথ্য পাওয়া যায়। মুক্তির পর তিনি অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর থেকে মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করে র্যাব 3। গ্রেপ্তারের সময় মুশফিকের কাছ থেকে 32 মিলিমিটারের একটি রিভলভার, একটি ম্যাগাজিন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, 155 রাউন্ড গুলি, একটি 7.62 মিলিমিটারের মিসফায়ার গুলি, একটি শর্টগানের খালি কার্তুজ, 2টি মুখোশ ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যায় অভিযুক্ত নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPDর 2 সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করতে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশের প্রতি অনুরোধ জানিয়েছেন উইন রোজারিওর পরিবার। পাশাপাশি 26 সেপ্টেম্বরের মধ্যে সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ড CCRBর অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। নিউ ইয়র্ক সিটি হলে পুলিশ হেড কোয়ার্টারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রোজারিওর বাবা এবং মা। সম্মেলনে জাস্টিস কমিটি ও সামাজিক সংগঠন ড্রাম অনুরোধ জানায়, মিথ্যা অজুহাতে অপরাধীরা যেন কোনোভাবেই ক্ষমা না পায়। সেই সঙ্গে রোজারিওর পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করেন সিটির সিনেটর, পাবলিক অ্যাডভোকেট এবং কাউন্সিল মেম্বাররা। উল্লেখ্য, গত বছর 27 মার্চ নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্কে নিজের বাড়িতে বাংলাদেশি বংশোদ্ভূত 19 বছরের উইন রোজারিওকে গুলি করে হত্যা করে NYPD সদস্য
সালভাতোর অ্যালঙ্গি ও ম্যাথিউ সিয়ানফোর্সো। এ হত্যায় সিটির স্বাধীন তদন্ত সংস্থা সিসিআরবির তদন্তে পুলিশের বিরুদ্ধে ৮টি অভিযোগ সত্য প্রমাণিত হয়। কক্সবাজারের উখিয়ায় ধান খেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে একটি বন্য হাতিকে হত্যা করা হয়েছে। গত বুধবার সকালে দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের আওতাধীন দোছড়ি রফিকের ঘোনা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হাতি হত্যার দায়ে বন বিভাগ গতকাল বৃহস্পতিবার ২ কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ায় মৃত হাতিটির মুখ দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল। করিডোর এলাকায় চলাচলের সময় সেই ফাঁদে পড়ে হাতিটি মারা যায়। আনুমানিক ৩৫ বছর বয়স্ক পুরুষ হাতিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে ময়নাতদন্ত করে আলামত পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছেন। পরে হাতিটিকে মাটি চাপা দেওয়া গত ১ বছরে জেলার সীমান্ত এলাকা ও উখিয়া ও টেকনাফে অন্তত ৪টি বন্য হাতির মৃত্যু হয়েছে। নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে নেপালের নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরজাল কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেপালি অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিদেশে থাকা নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছু দেশ থেকে এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছি। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আইনগত বাধা দূর করতে প্রস্তুত। সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে ২০১৭ সালের ২৭ এপ্রিল বিচারপতি স্বপ্নামল্ল প্রধান এবং পুরুষোত্তম ভান্ডারীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সরকারকে নির্দেশ দিয়েছিল বিদেশে বসবাসকারী নেপালিদের ভোটাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানান, সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করলে ভোটাধিকার নিশ্চিত করতে কোনো সমস্যা নেই। তবে এর জন্য আইনি বাধা এবং সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সম্মতিও দরকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবাহে সব বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। 15 সদস্যের পরিষদের নির্বাচিত 10 সদস্য এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে আরও বলা হয়, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে, মর্যাদার সঙ্গে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত 2 বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এটি 6ষ্ঠ ভেটো। যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে ইসরায়েলকে জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা দিয়ে আসছে। তবে গত সপ্তাহে বিরলভাবে কাতারে হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সমর্থন দেয় ও হামলার নিন্দা জানায়, যদিও ওই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ ছিল না। রাজধানীর বাজারে নিত্যপণ্যের লাগামহীন দামে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। মাছ, মাংস, ডিম, ডাল থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির দাম এখন মানুষের নাগালের বাইরে চলে গেছে। গত 2 মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ, ডাল, মুরগির ডিম, মাছ ও সবজির দামই অস্বাভাবিক বেড়েছে। টিসিবির বাজার দর পর্যালোচনায় দেখা যায়, দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ফার্মের মুরগির ডিম ডজন প্রতি 135 থেকে 145 টাকা, দেশি মসুর ডাল কেজি প্রতি 160 থেকে 180, করলা 100 থেকে 120, ঢেঁড়স ও পটল 80 থেকে 100, বরবটি 100 থেকে 120, শসা 80, ঝিঙা 80 থেকে 100, দুন্ডল 90 থেকে 100, চিচিঙ্গা 80, নতুন শিম 220 থেকে 240 ও কাঁচামরিচ 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে সস্তা সবজি হিসেবে পাওয়া যাচ্ছে পেঁপে, যার দামও 35 থেকে 40 টাকা কেজি। আলুর দাম কেজি প্রতি 25 থেকে 30 টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করেন, শুধু প্রাকৃতিক দুর্যোগ বা সরবরাহ ঘাটতি নয়, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও তদারকির অভাবও দায়ী। বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। সরকারের দ্রুত হস্তক্ষেপ দরকার বলে মনে করছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড়ে চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় চাল বিতরণ না করে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের 60 জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি 30 কেজি করে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বিতরণকৃত কিছু চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেলে ইউএনও বিব্রত বোধ করেন। পরে চাল বিতরণ না করেই স্থান ত্যাগ করেন। এতে করে লাইনে অপেক্ষাকৃত দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে। তারা অনেকেই চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গহীন পাহাড়ের আস্তানায় বন্দী রাখা নারী শিশুসহ 66 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত টেকনাফের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 22 জন, নারী 23 জন এবং শিশু 21 জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাকিরা বাংলাদেশি নাগরিক। স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্রপথে ট্রলার যোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভনের মাধ্যমে লোকজনকে টেকনাফ নিয়ে আসা হয়। তারপর সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র গহীন পাহাড়ে এনে তাদেরকে বন্দী করে রাখে। এমন সংবাদ পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে টেকনাফের কচ্ছপিয়া পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানে গহীন পাহাড়ের চূড়ায় অপহরণকারী ও মানব পাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়। এসব আস্তানা থেকে বন্দী থাকা অবস্থায় 66 জনকে উদ্ধার করা হয়। রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটের জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর আহ্বানে বৃহস্পতিবার রাজধানী প্যারিস সহ ছোট বড় বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ। ট্রেড ইউনিয়ন নেতাদের দাবি, তাদের কর্মসূচিতে সামিল হয়েছেন কমপক্ষে 10 লাখ মানুষ। অন্যদিকে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, সর্বোচ্চ 5 লাখ মানুষ বিক্ষোভ করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে রাজধানী সহ সারা দেশে 80,000 পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্যারিস, লিওন ও নান্তেস শহরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সংঘাত হয়েছে বিক্ষোভকারীদের। বহু জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, লাঠি ও শিল্ড ব্যবহার করেছে পুলিশ। টিভি নেটওয়ার্ক এবিসির হোস্ট জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা নিয়ে বিতর্কে আমেরিকার সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু টিভির লাইসেন্স কেটে দেওয়া উচিত। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রচারক চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর ডিজনি মালিকানাধীন এবিসি বুধবার সন্ধ্যায় এই কমেডিয়ানের শো অনির্দিষ্টকালের জন্য সরিয়ে রাখার ঘোষণা দেয়। কার্কের সন্দেহভাজন হত্যাকারী মাগা রিপাবলিকান হতে পারেন বলে সোমবারের অনুষ্ঠানে কিমেলকে ইঙ্গিত করতে দেখা যায়। যদিও ইউটাহ কর্তৃপক্ষ বলেছে, গ্রেপ্তার সন্দেহভাজন বন্দুকধারী টাইলার রবিনসন বামপন্থী মতাদর্শে দীক্ষিত। রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাওয়া ট্রাম্প দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। কোথায় যেন পড়েছি, নেটওয়ার্কগুলোর মধ্যে 97% আমার বিরুদ্ধে। ফের বলি, 97% নেতিবাচক। তারপরও আমি সহজেই জিতেছি দোদুল্যমান 7 রাজ্যের সবগুলোতে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের খামারে লালন পালন করা দরপার ও গারল জাতের 14টি ভেড়া চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, ঘটনার সময় খামারটিতে কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না, ফলে জায়গাটি ছিল সম্পূর্ণ নিরাপত্তাহীন। 17 সেপ্টেম্বর রাত থেকে বৃহস্পতিবার সকাল 6:30টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের গেটের পাশের খামারে এ চুরির ঘটনা ঘটে বলে জানান গবেষণায় যুক্ত সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বাড়ি। ফরিদা ইয়াসমিন বাড়ি বলেন, দরপার ও গারল জাতের এই ভেড়াগুলো চর ও হাওর এলাকায় সুপরিচিত। বর্তমানে 3টি প্রজনন প্রকল্প এবং 2টি গবেষণা প্রকল্প চলমান ছিল।
প্রতিটি ভেড়ার ওজন প্রায় 30 থেকে 40 কেজি। 14টি ভেড়া চুরি হয়ে গেছে। এখন মাত্র 2 থেকে 3টি ভেড়া অবশিষ্ট আছে। এই ক্ষতি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধাক্কা। এর আগেও রেল দুর্ঘটনায় 20টি ভেড়া মারা গিয়েছিল। শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মার্জিয়া খাতুনকে এক রোগীর অভিভাবক আপু সম্বোধন করায় উত্তেজিত হয়ে অভিভাবক সহ রোগীকে তার কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দুপুরে 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে। জানা যায়, রোগীর অভিভাবক ডাক্তার মার্জিয়া খাতুনকে প্রেসক্রিপশন দেখিয়ে আপু সম্বোধন করলে ক্ষেপে গিয়ে তিনি বলেন, আমাকে আপু ডাকছেন কেন? আমি মেডিকেল অফিসার, যান, বের হয়ে যান আমার রুম থেকে। এই বিষয়ে হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফির সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, হয়তো ভুলক্রমে তিনি এমন কথা বলেছেন, তবে আমাদেরকে অফিসিয়ালি অভিযোগ দিতে হলে শনিবার আসতে হবে। বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।